বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি। এই পর্বের প্রথম অঙ্ক 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3, 1/5, 1/9 এই অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি পাবে। এখানে প্রথম যে অনুপাতটি আছে এটি প্রথম ভাইয়ের অংশ। তা আমরা জানি অনুপাতের অঙ্কে আনুপাতিক ভাগগুলো যদি ভগ্নাংশে থাকে একে সরল করে নিলে আমাদের হিসাবের সুবিধা হবে। সরলটা এরকম, এটা সরল সংখ্যায় নিয়ে আসলো, অর্থাৎ পূর্ণ সংখ্যায় অনুপাতটি নিয়ে আসতে পারলে আমাদের কাজ অনেক সহজ হইবে। পূর্ণ সংখ্যায় নিয়ে আসার সহজ নিয়ম হলো এই হরগুলোর লসাগু দিয়ে ভাগ। দেখা যাচ্ছে লসাগু সম্ভবত 45 হবে। 45 দিয়ে যদি আমরা প্রত্যেকটাকে গুণ দিই তাহলে এটি সরল ভগ্নাংশে বা সরল সংখ্যায় পরিণত হবে। 45 দিয়ে গুণ দিলে অনুপাতিক রাশিগুলো পূর্ণ সংখ্যায় চলে আসবে। 3 15 45, 15 অনুপাত 9 অনুপাত 5 9 45 5। তাহলে প্রথম ভাই পাবে 15 ভাগ, দ্বিতীয় ভাই পাবে 9 ভাগ, তৃতীয় ভাই পাবে 5 ভাগ। মোট দেখা যাচ্ছে এখানে মোট আনুপাতিক ভাগ 15, 9, 5 যোগ করলে 29 হবে। 261কে 29 দিয়ে ভাগ করে তার 15 ভাগ পাবে প্রথম ভাই, 9 ভাগ পাবে দ্বিতীয় ভাই, 5 ভাগ পাবে তৃতীয় ভাই। 261কে 29 দিয়ে ভাগ দিলে 9 হবে। 15 গুণন 9 অর্থাৎ 135টি। প্রথম ভাইয়ের অংশ 135টি আম। সঠিক উত্তর 135। এবারে একটি লাভ ক্ষতির অঙ্ক। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 60টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। লাভ ক্ষতির অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, সবসময় আসে এরকম অঙ্ক। এখানে একটু শর্ট টেকনিক দেখাবো, যদিও শর্ট টেকনিক সবসময় খাটে না। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে লাভ সময় ক্রয়কৃত আম বিয়োগ বিক্রয়কৃত আম। ক্রয় মূল্য না, ক্রয় যতটি আম কিনেছি যতটি বিক্রয় করেছি ডিভাইডেড বাই যতটি বিক্রয় করেছি গুণন 100। এইটুক টেকনিক খাটিয়ে হয়তো বা আমরা সহজেই করতে পারবো। ক্রয় কতটি ক্রয় করছি আমরা, তবে এখানে আমরা ক্রয় করেছি 10টি, বিক্রয় করেছি 8টি, ডিভাইডেড বাই বিক্রয় 8টি গুণন শতকরার জন্য 100। এটা আমাদের আসবে 2/8 গুণন 100। এটাকে কাটাকাটি করলে 25 হবে। বীজগণিতের অঙ্ক। এখানে x² - 3x প্লাস x² - 3x প্লাস 1 সমান 0 হলে x² প্লাস 1/x² কত। আমরা বীজগণিতের সূত্র অনুযায়ী x² প্লাস 1/x² হবে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই জাতীয় অঙ্কের মান নির্ণয় আমরা এই ফর্মুলা বা অনুসিদ্ধান্ত দিয়ে করতে পারি। এখানে প্লাস বা মাইনাস, এখানে মাইনাস হলে এইটা প্লাস হবে। এখন প্রশ্ন হলো এই মানটা নাই, এই মানটি বের করব। এই মানটি এখানে লুকানো আছে, এটা বের করতে হবে। এই মানটি আমরা পাবো x² মাইনাস 3x প্লাস 1 সমান 0। এখানে লুকানো আছে মানটি। এটা একটা সহজ টেকনিক হলে এই জাতীয় মান বের করার জন্য উভয় পক্ষকে x দিয়ে ভাগ দিলেই এই মানটি পাওয়া যাবে। সবগুলোকে x দিয়ে ভাগ। 3x বাই এক্স প্লাস 1/x, শূন্যকে x দিয়ে ভাগ দিলে শূন্যই হবে, যেটা দাঁড়াচ্ছে x কাটা 3 প্লাস 1/x সমান 0। ব্যাপারটি এরকম, x প্লাস 1/x সমান 3, ডানে গেলে 3। তাহলে এখানে এই অঙ্কটি করতে গিয়ে আমাদের মেন প্রয়োজন x প্লাস 1/x, যে মানটি এখানে লুকানো আছে। এই লুকানো মান বের করার টেকনিক হলো উভয় পক্ষকে x দিয়ে আমরা ভাগ দেবো। x² থাকলে x দিয়ে, x4 থাকলে x² দিয়ে, যত পাওয়ার থাকবে তার অর্ধেক দিয়ে ভাগ দিলে দেখা গেল যে x প্লাস 1/x এর মান আসলো 3। এই মানটি যদি আমরা এখানে বসাই 3² মাইনাস 2 9 মাইনাস 2 7। এই অঙ্কে এই পর্বটি আমরা সাজিয়েছি 37তম BCS এর সকল প্রশ্ন নিয়ে। এবার একটি এটা জ্যামিতির অঙ্ক। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি হবে। সমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ,
স্থূলকোণী ত্রিভুজ। শুরুতেই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে তিনটি বাহু বিভিন্ন রকমের সমবাহু হবে না, এটা বিষমবাহু। বিষমবাহু বলতে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই অসমান অথবা যে ত্রিভুজের বাহুগুলো অসমান তাকে বিষমবাহু বলে। এখানে অপশনে বিষমবাহু নেই, কাজেই ওটি হবে না। আমরা এখন দেখব সূক্ষ্মকোণী, কোণ উল্লেখ নাই, সমকোণী, স্থূলকোণী। কোণ এগুলো বের করতে গেলে আমাদেরকে যেহেতু সমবাহু হবে না কাজেই কোণ দিয়েই হবে, তা আমরা শুরুতেই দেখি পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করা যায় কিনা। পিথাগোরাসের উপপাদ্য আমরা বিগত পর্বে আলোচনা করেছি। পিথাগোরাসের উপপাদ্য ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয় সেক্ষেত্রে সেটি পিথাগোরাসের উপপাদ্য হবে। আর যে ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায় বা সমর্থন করে সেটি সমকোণী ত্রিভুজ। আমরা দেখি এখানে ছোট বাহু দুটোর বর্গের সমষ্টি কত আসে। 15 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান 15 স্কোয়ারে 225, 8 স্কোয়ারে 64, এটা যোগ করলে হচ্ছে 9, 8, 289। আর তৃতীয় বাহুর উপর স্কোয়ার 17 স্কোয়ার, আমরা জানি 17 স্কোয়ার 289। কাজেই দেখা যাচ্ছে যে ত্রিভুজের দুই বাহুর বর্গের সমষ্টি 289, তৃতীয় বাহুর বর্গেও হলো 289। এ দুটো সমান হলে এটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, কাজে এটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটি 90 ডিগ্রি, বাকি দুটি সূক্ষ্মকোণ। এখানে বলা আছে ত্রিভুজটি কি ধরনের, একটি সমকোণী ত্রিভুজ হবে। এবারে একটি পরিমিতির অঙ্ক। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 6 সেন্টিমিটার, কর্ণ 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? প্রস্থ এবং কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। আমরা একটি আয়তক্ষেত্রে এঁকে নিই। আয়তক্ষেত্রের আমরা জানি প্রত্যেকটি কোণ সমকোণ। কর্ণ হলো এটি, কর্ণের মান দেওয়া আছে 10, প্রস্থ 6, এই বাহুটা আমরা ধরলাম x। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, সমকোণের চিহ্ন। তা যেহেতু সমকোণ কাজেই এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ মানেই আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর বর্গের সমষ্টি, আগের সমস্যাটিতে আমরা করলাম এক্স স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান 10 স্কোয়ার। এখান থেকে আমরা অজানা রাশি এক্স বা দৈর্ঘ্য বের করতে পারবো। সমান একবারে করি 100 বিয়োগ 6 স্কোয়ারে 36, এপাশে নিয়ে আসলাম। তাহলে এক্স এর মান হবে 100 থেকে 36 গেলে 64, স্কোয়ার উঠলে এপাশে রুট হবে 8। তার মানে এক্স এর মান 8। অর্থ হলো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8, প্রস্থ আগের থেকে আছে 6। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 8 গুণন 6, 6 আসতে 8 গুণন 6 সমান 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 48। আবার জ্যামিতির অঙ্ক। অঙ্কটি এরকম: 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব দূরত্ব কত? এটি জ্যামিতির অঙ্ক। আমরা এই সমস্যাটা করতে গেলে আমরা একটা দ্রুততার সাথে বৃত্তের ছবি এঁকে নেব। কেন্দ্র, একটি জ্যা 24, এটা কেন্দ্র, এটা 24। আমরা জানি কেন্দ্র থেকে জ্যা এর উপর যদি লম্ব আঁকা যায় সেটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর উপর লম্ব আঁকলে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। জ্যা এর দৈর্ঘ্য যদি 24 হয় তাহলে এর অর্ধেক অংশ হলো 12, এটুক 12, এটুকু 12। ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ, এটি 13। কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব দূরত্ব, অর্থাৎ ও থেকে, এটাকে ডি ধরে নেই, ডি ও ডি এটুক বের করতে বলছে, x সমান 1। তাহলে আবার সমকোণী ত্রিভুজ, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা এর উপর লম্ব, এটা লম্ব হলো সমকোণ, এটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য আগের নিয়মে ব্যবহার করলেই এখান থেকে আমরা কাঙ্ক্ষিত দূরত্ব পেয়ে যাব। আচ্ছা, 37তম বিসিএস এর প্রশ্নগুলো দেখতেছি সবই পিথাগোরাসের উপপাদ্যের উপর। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা অনেক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবো। সেক্ষেত্রে শুধু দেখতে হবে ত্রিভুজটি সমকোণী কিনা। আচ্ছা, আবার ব্যবহার করতেছি পিথাগোরাসের উপপাদ্য। লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার,
এখান থেকে এক্স স্কোয়ার সমান 13 স্কোয়ারে 169 বিয়োগ 12 স্কোয়ারে 144, তাহলে এক্স এর মান এখানে আসবে 144, 169 থেকে 144 গেলে শুধু 25, স্কোয়ার উঠলে পাশে রুট হবে, রুট 25 সমান, স্কোয়ার উঠলে এদিকে রুট হবে, রুট 25 সমান 5। তাহলে কেন্দ্র থেকে ওই জায়ের লম্ব দূরত্ব 5। এবার একটি শতকরার অঙ্ক, 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর কত শতাংশ 7 হবে? একটু কৌশলী প্রশ্ন। এখানে আমরা ধরে নেব 5-এর কত শতাংশ, আমরা ধরি x শতাংশ। 5-এর কত শতাংশ, আমরা ধরলাম 5-এর x শতাংশ, এই মানটি হলো 7। এখান থেকে খুব সহজেই সম্ভবত x এর মান বের করা যাবে। এটার ক্যালকুলেশনটা এর জন্য গুণ x% মানে x বাই 100, শতকরা উঠলে নিচে 100 হবে, সমান 7। এখান থেকে গুণ করি 5x সমান 100 দিয়ে পাশে গুণ করলে 700, x এর মান 5 14 70, 140, 140 সঠিক উত্তর। বাড়ির কাজ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? মনে হচ্ছে এটিও পূর্ণবর্গ সংখ্যা, আবার কত যোগ করলে পূর্ণবর্গ হবে? ব্যাপারটা এরকম, 25 তো পূর্ণবর্গ সংখ্যা, এর সাথে যদি আমরা 24 যোগ করি আবার পূর্ণবর্গ আসছে, এরকম সমস্যাটা। সঠিক উত্তরটি দেওয়াই আছে, কোনটি হবে তোমরা সঠিক উত্তরটি বের করে কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।